ওয়েলকাম স্টুডেন্টস। আজকের আমাদের টপিক হলো আর্লি ডেভেলপমেন্ট অফ চিক আপ টু গ্যাস্টুলেশন। এর আগের টপিকে আমরা আলোচনা করেছি ডেভেলপমেন্টাল বায়োলজির ফ্রগ ডেভেলপমেন্ট সম্পর্কে। ফ্রগ ডেভেলপমেন্টেরও একই আপ টু গ্যাস্টুলেশন পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো চিক এমব্রায়োর ডেভেলপমেন্টাল বায়োলজি, গ্যাস্টুলেশন পর্যন্ত। প্রথমে আমরা আলোচনা করতে পারি চিক বিলংস টু দ্য ক্লাস অ্যাভিস। এটা পক্ষী শ্রেণীর মধ্যে পড়ে। সেক্সেস আর সেপারেট, মেল ফিমেল আলাদা করা যায়। মেল বার্ডস ইজ দ্য কক হ্যাজ এ পেয়ার অফ টেস্টেস। তাহলে যে চিকের যে মেল ভার্সন আছে তার একজোড়া টেস্টেস থাকবে। ফিমেল বার্ড ইজ দ্য হেন হ্যাজ অনলি ওয়ান ওভারি লোকেটেড অন দ্য লেফট সাইড। তোমরা জানো যে অ্যাভিসের যে অ্যাডাপ্টেশন আছে, এভিয়ান অ্যাডাপ্টেশন উড়বার জন্য, সেই জন্য একটা ওভারি এলিমিনেট হয়ে যায়, অর্থাৎ একটা ওভারি থাকে, একটা থাকে না। এই লেফট ওভারি থাকে, একটাই মাত্র ওভারি আছে। দ্য হেন ইজ ওভিফোরাস, এটা ডিম পারে। এবং ফার্টিলাইজেশন ইজ ইন্টারনাল। এদের যে ফার্টিলাইজেশন হয় এটা দেহের মধ্যে হয়, এটা কপুলেশনের মাধ্যমে হয়। আমরা যদি আর্লি স্টেজেস অফ ডেভেলপমেন্টাল দেখি, এমব্রায়োনিক ডেভেলপমেন্টের মধ্যে আমরা তিনটে ভাগে সাধারণত ভাগ করতে পারি আপ টু গ্যাস্টুলেশন পর্যন্ত। প্রথম হচ্ছে ফার্টিলাইজেশন, যেখানে মেল এবং ফিমেল গ্যামেট ফিউজড হয়। সেকেন্ড হচ্ছে ক্লিভেজ, যেখানে যে মেল এবং ফিমেল গ্যামেট জয়েন হওয়ার ফলে জাইগোট তৈরি হয়, সেই জাইগোটের সেলুলার ডিভিশন হয় উইদাউট অ্যাফেক্টিং দ্য সাইজ অ্যান্ড দ্য ভলিউম এবং সাইজের কোনো পরিবর্তন হয় না। কেবল জাইগোটে যে একটা মাত্র বড় 2n সেল থাকে, সেই সেলটা ডিভিশন হতে থাকে এবং রিপিটেড ডিভিশনের ফলে অনেক সেল তৈরি হয়। সাধারণত মোর দ্যান 128 সেল তৈরি হয় ব্লাস্টুলেশন অবধি বা ব্লাস্টুলা স্টেজ পর্যন্ত। মরুলা স্টেজ মোটামুটি 64 স্টেজ পর্যন্ত আমরা মরুলা স্টেজ বলি, যখন সেল ডিভিশন হয়ে সেলটা 64 স্টেজ থাকে, এবং ব্লাস্টুলা 64 টু 128 স্টেজকে আমরা ব্লাস্টুলা স্টেজ বলি। এই স্টেজগুলোর ক্লিভেজের ফলে হয়, অর্থাৎ রিপিটেড সেল ডিভিশন হচ্ছে এখানে। এবং গ্যাস্টুলেশন হচ্ছে 3 নম্বর ধাপ, যেখানে গ্যাস্টুলা স্টেজে পরিণত হয় শেষ পর্যন্ত। এই গ্যাস্টুলেশন হচ্ছে সেলুলার মুভমেন্টস, সেল মুভমেন্টস বা জেনেটিক মুভমেন্টস হয় সেলের মধ্যে বিভিন্ন ধরনের। এই বিভিন্ন ধরনের সেলের মুভমেন্টসের ফলে তারা ওরিয়েন্টেশন হয়, অর্গানাইজড হয়ে সেলগুলো পরবর্তীকালে যে অর্গানোজেনেসিস করবে বা কোনো অর্গান ফর্মেশন করবে, সেই অর্গান ফর্মেশনের জন্য বিভিন্ন সেলুলার মুভমেন্টের ফলে তারা ওরিয়েন্টেশন হয়ে যায় বা সজ্জিত হয়ে যায় বা শৃঙ্খলিত হয়ে যায়, অর্থাৎ তারা নির্দিষ্ট প্যাটার্নে সজ্জিত হয় এবং তার ফলে পরবর্তীকালে অর্গান ফর্মেশনের সুবিধা হয়। এর সঙ্গে আমরা আরেকটা টপিক পড়বো, যেমন আমরা ফ্রগের ক্ষেত্রেও পড়েছিলাম, সেটা হচ্ছে ফেট ম্যাপ, অর্থাৎ পার্টিকুলার অংশ কোন অংশ কি তৈরি করবে পরবর্তীকালে, সেটা একটা আগে থেকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আগে থেকে জানা যায়। সেটা নিয়েও আমরা আলোচনা করব যে কোন অংশটা কি তৈরি করবে বা এদের কি ফেট ম্যাপ আছে, যেটা আমরা গ্যাস্টুলেশনের পরে অর্গানোজেনেসিস বা অর্গান ফর্মেশনের সময় কি অর্গান ফর্ম করবে সেটা কিন্তু আমরা আগে থেকে জানতে পারি। প্রথম হচ্ছে ফার্টিলাইজেশন। বাঁদিকে ছবিটা দেখতে পাচ্ছ, একটা এগ রয়েছে। এ ফুললি ফর্মড অ্যান্ড নিউলি এগ ইজ লার্জ অ্যান্ড ইলিপ্টিক্যাল উইথ ওয়ান এন্ড ব্রডার দ্যান দ্য আদার। তাহলে একটা এর যে এন্ড থাকে এটা কিন্তু তুলনামূলক মোটা আর একদিকটা একটু সরু। যদি আমরা এগটাকে দেখি তাহলে আমরা দেখতে পাবো এর এগটা হচ্ছে টেলোলেসিথাল এগ হ্যাভিং এ লার্জ ইয়ক সিচুয়েটেড অ্যাট দ্য নিয়ার অফ ওয়ান এন্ড। এটা টেলোলেসিথাল এগ বলে যাদের প্রচুর পরিমাণে ইয়ক থাকে, এবং ইয়কটা যেহেতু ভারী হয় সেই জন্য সাধারণত নিচের দিকে নেমে আসে তুলনামূলকভাবে, এবং নিচের দিকে নেমে থাকার জন্য এই টেলোলেসিথাল এগের ঠিক ওপরেই কিন্তু থাকবে ব্লাস্টোডিস্কের মধ্যে যে ভ্রূণটা থাকবে বা এমব্রায়োটা থাকবে সেই জন্য। এবার এইখানে এমব্রায়োটা যেহেতু থাকবে একটা ডিস্কের শেপের আকারে থাকার জন্য একে বলা হয় ডিস্কোব্লাস্টুলা। এই যে কোনো ধরনের বার্ডের যে ব্লাস্টুলা তাকে বলা হয় ডিস্কোব্লাস্টুলা, এবং এইখানে এমব্রায়োটা থাকবে ওপরে ডিস্কের আকারে, নিচে হেভিলি ইয়ক থাকবে। যদি আমরা একটা এগের দেখি স্ট্রাকচার, তাহলে সবার বাইরে দেখব শেল আছে, এই যে ক্যালকেরিয়াস সেল, ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়, ক্যালকেরিয়াস সেল থাকবে, এবং তার ভেতরে একটা অংশ থাকবে এয়ার স্পেস, যেখানে একটু হাওয়া ভরা থাকবে যেহেতু ব্রিদিংয়ে সাহায্য করবে সেটা।
এবং এর ভেতরে থাকবে সাদা অংশ যাকে অ্যালবুমিন প্রোটিন থাকবে, তার ভেতরে থাকবে ভাইটালাইন মেমব্রেন থাকবে, এবং ওই ওপরে ভাসবে হচ্ছে ইয়কটা, যেহেতু ব্লাস্টোডিস্ক বলা হয়। সাধারণত এগ ইজ রিলিজড ফ্রম দ্য ওভারি, ইট টেক্স 24 hours টু পাস ডাউন দ্য ওভিডাক্ট বিফোর বিইং লেড। এটা ডিম পাড়ার আগে 24 ঘন্টা মোটামুটি সময় লাগে। ডান দিকে চিক স্পাম দেখানো রয়েছে, তাহলে মুরগির যে স্পাম সেগুলো ডান দিকে দেখানো রয়েছে, এখানে অনেক স্পাম রয়েছে, এবং ফার্টিলাইজেশনের ফলে স্পাম এবং এগ ফার্টিলাইজ করার ফলে এটা একটা চিকেনের রিপ্রোডাক্টিভ সিস্টেম, টোটাল একটা সিস্টেম দেখানো রয়েছে কীভাবে ফার্টিলাইজেশনটা হয়। আমরা দেখতে পাচ্ছি একটাই মাত্র ওভারি আছে, সেই ওভারিটা এইরকম পজিশনে আছে, এবং এই ম্যাচিওর ওভারি থেকে প্রথম ম্যাচিওর ওভাম ওভিডাক্টের মধ্যে কিন্তু প্রবেশ করছে। ওভিডাক্টের মধ্যে প্রবেশ করার পর ঠিক এই রকম জায়গায় কিন্তু ফার্টিলাইজেশনটা হচ্ছে, এবং এইখানে সরু সরু সুতোর মতো স্পার্ম কিন্তু এন্ট্রি হয়েছে, এবং এন্ট্রি হয়ে এগিয়ে আসছে, এগিয়ে এসে ওভিডাক্টের এই অংশে কিন্তু ফার্টিলাইজেশনটা হচ্ছে। এবার ফার্টিলাইজেশন হওয়ার পর এই এগটা, ফার্টিলাইজড এগটা আস্তে আস্তে বেরিয়ে বাইরের দিকে আসছে, এবং এখানে অ্যালবুমিন অ্যাড হচ্ছে। অ্যালবুমিন মানে এই যে এখানে প্রোটিনটা আমরা দেখতে পাচ্ছি হোয়াইট প্রোটিন, এই অ্যালবুমিনটা অ্যাড হচ্ছে। ফার্টিলাইজেশনের পর অ্যালবুমিন প্রোটিন অ্যাড হওয়ার পর সেল অ্যাড হচ্ছে এরকম জায়গায়, অর্থাৎ ক্যালকেরিয়াস যে বাইরের সেলটা রয়েছে যাতে প্রোটেকটিভ মেকানিজম হিসাবে কাজ করে, প্রোটেকশন হিসাবে কাজ করে, সেই সেলটা কিন্তু এখানে অ্যাড হচ্ছে, এবং অ্যাড হওয়ার ফলে ক্লোয়েকার মাধ্যমে কিন্তু বাইরে চলে আসছে। তাহলে এইটা হচ্ছে চিকেনের একটা জেনারেলাইজ ফার্টিলাইজেশন। এবার ফার্টিলাইজেশনের পর সেকেন্ড স্টেজ হচ্ছে ক্লিভেজ। ক্লিভেজ ইজ দ্য ডিভিশন অফ দ্য এগ ইন্টু ব্লাস্টোমার্স। ব্লাস্টোমার্স কি? ব্লাস্টোমার্স হচ্ছে স্মল সাইজ অফ সেলস, মানে স্মল সাইজ সেলে যে ডিভিশন হচ্ছে, একটা লার্জ যে ফার্টিলাইজড এগ একটাই মাত্র সেল, যা বড় সেল, সেই সেলটা ডিভিশন হচ্ছে, এবং ডিভিশনের ফলে যে সেলগুলো তৈরি হচ্ছে সেগুলোকে বলা হয় ব্লাস্টোমার্স। দ্য ক্লিভেজ ইজ ইনকমপ্লিট অর মেড অফ ব্লাস্ট। ব্লাস্টোডিস অ্যালোন ডিভাইডস। এর মানে হচ্ছে যে ক্লিভেজ কেবলমাত্র ইনকমপ্লিটভাবে থাকে, ক্লিভেজ কমপ্লিটভাবে বিভাজিত করতে পারে না। এটা কিন্তু মেরোব্লাস্টিক ক্লিভেজ বলা হয়। কেন পারে না? কারণ হচ্ছে যে ব্লাস্টোডিস্কের অংশ রয়েছে, অর্থাৎ কেবল সুপারফিশিয়ালি যে অংশ রয়েছে, যেখানে আমরা কেবলমাত্র এমব্রায়োটা রয়েছে এবং তার অ্যাসোসিয়েটেড সেলটা রয়েছে, সেইখানটায় কেবল ডিভিশনটা হয়, এবং সেই ডিভিশনটা তার মধ্যে রেস্ট্রিক্টেড থাকে। বাকি যে ইয়ক অংশ টোটালি কিন্তু ডিভিশন হতে পারে না। এর ফলে দুটো রিজিয়নের সৃষ্টি হয়। একটা হচ্ছে এরিয়া পেলুসিডা, দ্য পেলুসিড বা ট্রান্সপারেন্টলি ক্লিয়ার, পেলুসিড মানে হচ্ছে ক্লিয়ার রিজিয়ন, সেন্ট্রাল এরিয়া দ্যাট ইমিডিয়েটলি সারাউন্ড দ্য ভার্টিব্রেট এমব্রায়ো অ্যাজ এ বার্ড, অ্যাজ অফ ইট এ বার্ড, বার্ডের এমব্রায়ো যদি হয়, ফর্মড বাই ডিসকয়েডাল ক্লিভেজ। তাহলে যখন ক্লিভেজটা হচ্ছে মাঝখানের অংশে, আমরা যদি ক্লিভেজ, এই প্রত্যেকটা ক্লিভেজ দেখতে পাচ্ছি, এই মাঝের অংশে কিন্তু রেস্ট্রিক্টেডভাবে ক্লিভেজগুলো রেস্ট্রিক্ট হয়ে রয়েছে। তাহলে এই অংশ যেখানটা ট্রান্সপারেন্ট রিজিয়ন তাকে বলা হবে এরিয়া পেলুসিডা। এই রিজিয়নে কিন্তু ক্লিভেজটা রেস্ট্রিক্টেড অবস্থায় থাকে। এরিয়া ওপাকা, দ্য ওপাকিউ রিজিয়ন অফ ইয়ক। বাকি যে চারিদিকের অংশটা রয়েছে এটা হচ্ছে এরিয়া ওপাকা, যে অংশটা ট্রান্সপারেন্ট নয়, ওপাকিউ বা অস্বচ্ছ অংশ। তাহলে দুটো রিজিয়ন কিন্তু এর ক্ষেত্রে থাকে। ক্লিভেজের আগে এটা মনে রাখতে হবে যে একটা হচ্ছে এরিয়া পেলুসিডা, ট্রান্সপারেন্ট এরিয়া, যেটা মাঝের অংশ, যেটা এমব্রায়ো এবং তার অ্যাসোসিয়েটেড সেল নিয়ে তৈরি, যেখানটা একটু ট্রান্সপারেন্ট হবে, এবং এরিয়া ওপাকা, যেখানটা কিন্তু অস্বচ্ছ হবে, ইয়ক রিজিয়নটা। এবার আমরা চলে আসি ক্লিভেজে। ক্লিভেজ অর্থাৎ রিপিটেড সেলুলার ডিভিশন উইদাউট চেঞ্জিং অফ সেল মাস অর দ্য সেল ভলিউম। এখানে কেবল নাম্বার অফ সেল ইনক্রিজ হয়। তাহলে ফার্স্ট ক্লিভেজ যখন আমরা আলোচনা করব, ফার্স্ট ক্লিভেজে ফারো ইজ মেরিটোরিয়াল। মেরিটোরিয়াল অর্থাৎ একদম ওপর থেকে নিচ অবধি কিন্তু ডিভিশনটা হচ্ছে। অ্যাপিয়ার্স ইন দ্য মিডল অফ দ্য ব্লাস্টোডিস্ক, প্রোডাকশন অফ টু ব্লাস্টোমার্স। এবার ওপর থেকে নিচ অংশে অর্থাৎ অ্যানিম্যাল পোল থেকে ভেজিটাল পোলের দিকে কিন্তু ফার্স্ট মেরিডিওনাল ক্লিভেজ হচ্ছে, কিন্তু ক্লিভেজটা দেখো ইনকমপ্লিট হচ্ছে। টোটালি কিন্তু এই ওপর থেকে নিচ অবধি পুরো বাইসেক্ট করছে না, বাইসেক্ট করছে কেবলমাত্র ব্লাস্টোডিস্ক বা যে ওপরের অংশ আছে সেই অংশটুকুকেই
কিন্তু বাইসেক্ট করছে। আমরা যদি রিজিয়ন ওয়াইজ দেখি, এই মাঝের যে সাদা অংশটা যেখানে কোনো ডট ডট নেই, সেই অংশটা হচ্ছে এরিয়া পেলুসিডা। আর আশেপাশের চারিদিকটা, প্রান্তের দিকটা, মার্জিনাল অংশটা যেখানে কিন্তু ডট ডট দেওয়া আছে, এটা হচ্ছে এরিয়া ওপাকা। এই অংশটায় ইয়ক আছে, সেই জন্য এই অংশটা কিন্তু ডিভিশন হচ্ছে না। কেবল মাঝের অংশটা যেটা আমাদের এরিয়া পেলুসিডা, যেখানে ব্লাস্টোডিস্ক রয়েছে বা ভার্টিব্রেট এমব্রায়ো রয়েছে বা অ্যাসোসিয়েটেড সেল রয়েছে, এমব্রায়ো অ্যাসোসিয়েটেড উইথ সেল, এই অংশটাতেই কিন্তু ক্লিভেজটা রেস্ট্রিক্টেড থাকছে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট ক্লিভেজ, 1 নম্বর দেওয়া রয়েছে। এবার সেকেন্ড ক্লিভেজে কী হচ্ছে? সেকেন্ড ক্লিভেজে আমরা দেখতে পাচ্ছি মেরিডিওনাল হচ্ছে, মেরিডিওনাল বাট রাইট অ্যাঙ্গেল টু দ্য ফার্স্ট ক্লিভেজ। তাহলে এখানেও মেরিডিওনাল হচ্ছে, কিন্তু রাইট অ্যাঙ্গেল টু দ্য ফার্স্ট ক্লিভেজ। ক্লিভেজটা দুটো ভাগে ভাগ করছে, রেস্ট্রিক্ট থাকছে ব্লাস্টোডিস্কের মধ্যে, কিন্তু প্রথম ক্লিভেজের রাইট অ্যাঙ্গেলে ডিভিশনটা হচ্ছে। তাহলে 1 নম্বর ওপর থেকে অ্যানিম্যাল থেকে ভেজিটাল পোলের দিকে হচ্ছে, সেকেন্ড রাইট অ্যাঙ্গেল টু দ্য ফার্স্ট ক্লিভেজ, এটা কিন্তু ডিভিশনটা হচ্ছে। নেক্সট থার্ড ক্লিভেজে কী হচ্ছে? যে ফার্স্ট ক্লিভেজ এবং সেকেন্ড ক্লিভেজ, এরপর 3 দেওয়া আছে, এই একটা 3 এবং 2 নম্বর 3। তাহলে দুটো ক্লিভেজের নাম্বার অফ থার্ড ভার্টিক্যাল ক্লিভেজ হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি থার্ড ভার্টিক্যাল ক্লিভেজ হচ্ছে 2 বার। তাহলে 1 নম্বরের ভার্টিক্যালি বাঁ দিকে একটা, ডান দিকে একটা। যদি এর ফলে আমরা দেখি, এর ফলে কিন্তু 8টা ব্লাস্টোমার তৈরি হচ্ছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। কিন্তু এই 8টাই কিন্তু রেস্ট্রিক্টেড থাকছে কোথায়? এরিয়া পেলুসিডাতে, অর্থাৎ ব্লাস্টোডিস্কে, যেখানে এমব্রায়ো অ্যাসোসিয়েটেড উইথ সেলস আছে। তাহলে এইখানের মধ্যে কিন্তু রেস্ট্রিক্টেড থাকছে। ফোর্থ ক্লিভেজ যদি আমরা দেখি, এই 4 4 যেখানে দেওয়া রয়েছে, সেইগুলো সব ফোর্থ ক্লিভেজ। এখানে ভার্টিক্যাল ক্লিভেজই হচ্ছে, কিন্তু ভার্টিক্যাল ক্লিভেজটা সার্কুলারভাবে হচ্ছে, যার ফলে কিন্তু এমনভাবে হচ্ছে যাতে 8টা সেলের তৈরি হচ্ছে, 8টা সেল ওপরে এবং 8টা সেল নিচে, অর্থাৎ 8 দুগুণে 16টা হচ্ছে। প্রোডাকশন অফ 8 সেন্ট্রাল সেলস অ্যান্ড 8 মার্জিনাল সেলস। তাহলে মাঝে 8টা সেল তৈরি হচ্ছে, 1 2 3 4 5 6 7 8। এই 8টা মাঝে, এই গোলের মাঝে কিন্তু 8টা সেল তৈরি হচ্ছে, যেগুলো ছোট সেল, যেগুলো তুলনামূলক স্মল সেল, মাইক্রোমার্স বলা যেতে পারে। এবং বাইরের 8টা যে সেল আছে, সেই 8টা সেল কিন্তু বড় বা ম্যাক্রোমার্স দেখা যেতে পারে, যেগুলো মার্জিনাল সেলস আমরা বলছি। এবং এর ফলে কিন্তু এর পরের যে ক্লিভেজগুলো, এগুলো কিন্তু সবই ইরেগুলার ক্লিভেজের মধ্যে পড়ছে, এবং ইরেগুলার ক্লিভেজের ফলে কিন্তু একটা সেল মাস তৈরি হয় এবং পরবর্তীকালে একটা ব্লাস্টোডার্ম বা লেয়ার অফ সেল তৈরি করে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মার্জিনাল সেল অর্থাৎ বাইরের দিকে আছে, এবং সেন্ট্রাল সেল যেগুলো ভেতরের দিকে আছে। তাহলে সেন্ট্রাল সেল, বাইরে আছে মার্জিনাল সেল, এবং পুরো অংশটা যেখানে সেলুলার ডিভিশনটা হয়েছে, এটাকে বলা হয় ব্লাস্টোডার্ম। এবার লক্ষ্য করে দেখো, এইখানে কিন্তু ডিস্কের আকারে একটা ব্লাস্টুলা তৈরি হয়েছে। যেহেতু ব্লাস্টুলাটা ডিস্কের আকারে তৈরি হয়েছে, একে বলা হয় ব্লাস্টোডিস্ক। এই ব্লাস্টুলার সেল ডিভিশনটা কেবলমাত্র এমব্রায়ো অ্যাসোসিয়েটেড সেলের মধ্যেই কিন্তু রেস্ট্রিক্টেড অবস্থায় রয়েছে, বাইরে কিন্তু কোনো সেল ডিভিশন হয়নি। এই কারণে কমপ্লিট সেল ডিভিশন নয়, এবং ডিস্কের আকারে থেকে বলে একে বলা হয় ব্লাস্টোডিস্ক বা ব্লাস্টোডিস্ক, যেটা ডিস্কয়েডাল ব্লাস্টুলা বলা হয়। এবার আমরা যদি ডিটেলসে একটু দেখি, এরিয়া পেলুসিডা ভেতরের অংশটা ট্রান্সপারেন্ট রিজিয়ন, এরিয়া ওপাকা এটা হচ্ছে ওপাকিউ রিজিয়ন, মার্জিনাল সেল হচ্ছে যে একদম মার্জিনে সেলগুলো রয়েছে। সেল ডিভিশনটা তো হচ্ছেই, এবং সেল ডিভিশনের প্রসেসে ব্লাস্টোডিস্ক তৈরি হচ্ছে, অর্থাৎ ব্লাস্টুলা তৈরি হচ্ছে। ডিভিশনটা রেস্ট্রিক্টেড রয়েছে কিন্তু দেখো এরিয়া পেলুসিডা অঞ্চলে, তার বেশি কিন্তু যায়নি। এবার এই প্রসেসিংয়ে যদি আমরা একটা ক্রস সেকশন করা হয়, ক্রস সেকশন করে যদি দেখা হয়, তাহলে দেখতে পাবে এই ওপরের অংশ হচ্ছে পেলুসিডা, যেখানে সেলগুলো ডিভিশন হচ্ছে। এই যে এই পেলুসিডার অংশটা যেখানে সেলগুলো রয়েছে, এই সেলগুলো দেখাচ্ছে যে সেলগুলো সাদা হয়ে রয়েছে, গ্রে কালারের হয়ে রয়েছে, এই সেলগুলো ডিভিশন হয়ে এরিয়া পেলুসিডা অঞ্চলে পার্টিকুলার নিউক্লিয়াসযুক্ত সেল ফর্মেশন করেছে, ফর্মিং সেলস বলছে। এবং নিচের অংশে ইয়ক রয়েছে, অর্থাৎ এর নিচেই ঠিক ইয়ক রয়েছে, যাকে বলছে এরিয়া ওপাকা, এই অংশটা রয়েছে। এবং মার্জিনে যে সেল রয়েছে তাকে বলছে মার্জিনাল সেল, এবং মাঝের অংশগুলো হচ্ছে ফর্মিং সেল। তাহলে এইখানে কিন্তু এইভাবে ডিস্কয়েডাল ক্লিভেজের মাধ্যমে কিন্তু ব্লাস্টুলা ফর্মেশন হচ্ছে। এবার ব্লাস্টুলা ফর্মেশনে এই
ছবিটা একটা কন্টিনিউয়াস ছবি, যার একমাত্র ছবিটাই আমরা এখানে আলোচনা করব, বাকিটা কিন্তু পরবর্তী ধাপ বা গ্যাস্ট্রুলেশনে লাগবে। আগে ক্লিয়ার করে দিচ্ছি যে আমরা প্রথম ছবিটাই কিন্তু আমরা আলোচনা করব। যখন ডিভিশনটা হচ্ছে এবং হওয়ার ফলে যখন পরপর এমব্রায়োনিক ডেভেলপমেন্ট হচ্ছে, পার্টিকুলার ডেভেলপমেন্ট হওয়ার পর লেটার স্টেজ অফ ক্লিভেজ, লেটার স্টেজ অফ ক্লিভেজের ফলে এই রিজিয়নটা আমরা বা এই ছবিটা আমরা পাবো। এই রিজিয়নে কী পাচ্ছি আমরা? একটা এরিয়া ওপাকা পাচ্ছি, এরিয়া ওপাকা যেখানে ইয়ক আছে, যেখানে ভালো করে দেখা যাচ্ছে না, অস্বচ্ছ অঞ্চল। এবং যে স্বচ্ছ অঞ্চল রয়েছে সেই অঞ্চলটা হচ্ছে যেখানটা সেল ডিভিশন হয়েছে, সেই অঞ্চলটা হচ্ছে এরিয়া পেলুসিডা। এখানে দেখানো হয়েছে যে এই টোটাল রিজিয়নটা হচ্ছে এরিয়া পেলুসিডা। এবার এই এরিয়া পেলুসিডা অঞ্চলে যেখানে সেলুলার ডিভিশন হয়েছে এবং একস্তর বিশিষ্ট সেল রয়েছে, এই সেলটাকে বলা হচ্ছে ব্লাস্টোডার্ম। এবং এই ব্লাস্টোডার্মের নিচে রয়েছে সাবজার্মিনাল স্পেস। তাহলে একটা লেয়ার অফ সেলস রয়েছে যেটা ইয়ক থেকে কিন্তু সেপারেট হয়ে গেছে, কি দিয়ে? সাবজার্মিনাল স্পেস দিয়ে, যেটা পরবর্তীকালে কিন্তু ব্লাস্টোসিল বলা রয়েছে, যেটা পরবর্তীকালে এখানে একটা পয়েন্টিংও করা রয়েছে ব্লাস্টোসিল। তাহলে এই সাবজার্মিনাল স্পেসটাকেই পরবর্তীকালে কিন্তু যখন ডেভেলপমেন্টের স্টেজ হয়, এই সাবজার্মিনাল স্পেসটাকেই বলা হয় কিন্তু আমাদের ব্লাস্টোসিল। তাহলে এই লেয়ার অফ সেলস যেখানে রয়েছে, এখানে পস্টেরিয়ার মার্জিনাল সেলসও কিছু রয়েছে, যেখান থেকে কিন্তু গ্যাস্ট্রুলেশন বা সেলুলার মুভমেন্টস শুরু হবে। এখানে সেলুলার মুভমেন্টস তৈরি হয়েছে যেগুলো গ্যাস্ট্রুলেশনের পরবর্তীকালের অংশ, যেগুলো আমরা পরে আলোচনা করব। কিন্তু আমাদের রেস্ট্রিক্টেড থাকবো ব্লাস্টুলা স্টেজটার জন্য, যে ব্লাস্টুলা স্টেজে একটা লেয়ার অফ সেলস হয়েছে, একটা সাবজার্মিনাল স্পেস হয়েছে, যার মানে সাবজার্মিনাল ক্যাভিটি থাকছে এবং ক্যাভিটির মধ্যে ফ্লুইড ফিল থাকছে, এবং এই অংশটাতে পরবর্তীকালে ব্লাস্টোসিল বলা হয়। তাহলে এই যখন স্টেজটা হবে, এই স্টেজটাকে আমরা বলবো ব্লাস্টুলা স্টেজ। এই ছবিটা এবং আবার আছে পরে, এবং তখন আমি আরও ডিটেলসে গ্যাস্ট্রুলেশনের সময় আলোচনা করব। আচ্ছা, ব্লাস্টুলার পর যখন এরপর চলে আসছি আমরা ফেট ম্যাপ অফ চিক। তাহলে ফেট ম্যাপ অর্থাৎ পার্টিকুলার কোন রিজিয়ন কি তৈরি করবে পরবর্তীকালে, প্রিজাম্পটিভ জার্মস লেয়ার্স এটা কি তৈরি করবে। তাহলে সাধারণভাবে আমরা যদি বলতে চাই, এক্টোডার্ম যে অংশটা রয়েছে, এক্টোডার্ম মানে বাইরের অংশে, এক্টোডার্ম সাধারণত বেশিরভাগ দেখুন এই এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম তিনটে রিজিয়নে গ্যাস্ট্রুলেশনের পর বিভিন্ন অর্গান যে ফর্মেশন করবে, এক্টোডার্ম বেশিরভাগ অংশটাই কিন্তু তৈরি করবে হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন। তার সঙ্গে কিছু নিউরাল এক্টোডার্ম আছে, যেটা নিউরাল প্লেট ফর্মেশন করবে। এখানে নার্ভের বেশ কিছু অংশ রয়েছে, নার্ভাস সিস্টেমের বা নোটোকর্ডা সিস্টেম রয়েছে, সেখানে কিন্তু এখানে ফর্মেশন করবে। তার নিচে হলুদ রঙের আছে এন্ডোডার্মের এই রিজিয়নটা গাট ফর্মেশন করবে বা ইয়ক স্যাক ফর্মেশন করবে। এই হলুদ রঙের রিজিয়নটা এন্ডোডার্ম থেকে তৈরি হবে। এবং যে লাল রঙের রিজিয়ন আছে যেখানে মেসোডার্ম সোমাইট আছে, যেখানে সোমাইট বা ল্যাটারাল প্লেট মেসোডার্ম আছে বা সোমাইট মেসোডার্ম আছে বা এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম আছে। তাহলে এইগুলো বিভিন্ন রকমের অর্গান ফর্মেশন করবে। যদি আমরা অর্গান দেখি, এখানে মেসোডার্ম থেকে, এখানে মেসোডার্ম থেকে সোমাইট ফর্মেশন করবে বা দেহের অংশ তৈরি হবে। নোটোকর্ড থেকে নোটোকর্ড তৈরি হবে। যদি আমরা নার্ভাস সিস্টেম দেখি, সেখানে নার্ভাস সিস্টেম তৈরি হবে। যদি এই বিভিন্ন অংশ থেকে, এখানে হার্ট, ইউরিনারি ট্র্যাক, ব্লাড ফর্মিং টিস্যু, এবং এখানে ল্যাটারাল প্লেট, মেসোডার্ম থেকে ল্যাটারাল প্লেট যে আশেপাশের অংশ তৈরি হবে, সেইগুলো ডিফারেন্ট টাইপস অফ জিনিস তৈরি হবে। তাহলে মূল আমাদের তিনটে অংশ, একটা হচ্ছে এক্টোডার্ম যেটা বাইরের অংশে তৈরি হবে, এক্টোডার্ম থেকে এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন তৈরি হবে, এবং তার সঙ্গে নিউরাল এক্টোডার্ম যেখান থেকে নিউরাল প্লেট কিছুটা অংশ তৈরি হবে। মেসোডার্মের বেশিরভাগ অংশ থেকে দেহের অংশ বিভিন্ন রকম তৈরি হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং ভেতরের এন্ডোডার্ম অংশ থেকে গাট রিজিয়ন এবং ইয়ক স্যাক তৈরি হবে। তাহলে এইটা হচ্ছে ফেট ম্যাপ অফ চিক। এবং 3 নম্বর ধাপে আমরা চলে আসছি গ্যাস্ট্রুলেশন। Gastrulation is a dynamic process in the developmental period during which the major presumptive organ formation areas of blastula becomes rearranged and reorganized. তাহলে গ্যাস্ট্রুলেশন একটা ডাইনামিক প্রসেস, অর্থাৎ যে প্রসেসটা চলতে থাকছে এখানে বেশিরভাগ ক্ষেত্রে মরফোলজিক্যাল মুভমেন্ট বা সেলুলার মুভমেন্টস হয়। যে সেলগুলো থাকবে সেগুলো মুভমেন্টস হবে। একটা গ্যাস্ট্রুলেশনের ছবি দেখানো রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ বহু তীরচিহ্ন রয়েছে, এখান থেকে তীরচিহ্ন রয়েছে, এখানে তীরচিহ্ন রয়েছে। তাহলে এই তীরচিহ্নগুলো হচ্ছে বিভিন্ন সেল মুভমেন্টস হচ্ছে, এবং এই সেল মুভমেন্টস হয়ে কী হচ্ছে, এই সেল মুভমেন্টস হয়ে রিঅ্যারেঞ্জ অ্যান্ড রিঅর্গানাইজড হয়। এই
টার্মটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ। রিঅ্যারেঞ্জ হচ্ছে সেলগুলো এবং রিঅর্গানাইজড হচ্ছে। রিঅ্যারেঞ্জ এবং রিঅর্গানাইজের ফলে এই যে গ্যাস্ট্রুলেশন, এই পদ্ধতিটা একটা স্পেশালাইজড ধরন বা ভাবে হয়। গ্যাস্ট্রুলেশন ইন চিক এমব্রায়ো অকার্স থ্রু প্রিমিটিভ স্ট্রিক ফর্মেশন। প্রিমিটিভ স্ট্রিক ফর্মেশন মানে একটা লাঠির মতো বা স্ট্রিক বা দণ্ডের মতো অংশ ফর্মেশন করে। এখানে একটা ছবি দেখানো রয়েছে যে প্রিমিটিভ স্ট্রিক, এইটা হচ্ছে প্রিমিটিভ স্ট্রিক, এর ফর্মেশনটা হচ্ছে। আর যেখানে তীর চিহ্নগুলো রয়েছে এখানে চারিপাশ থেকে সেল আসছে, সেল এসে এখানে জমা হচ্ছে। এর একটা পদ্ধতির নাম আছে, কনভার্জেন্স আছে, ইনভলিউশন আছে, বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, পরে আমরা আলোচনা করছি বা দেখছি। তবে সেলগুলোর মুভমেন্টস হচ্ছে, যেখানে আমরা মূল ব্যাপার হচ্ছে চারিদিক থেকে সেল আসছে, এসে এখানে জমা হচ্ছে। জমা হয়ে কী হচ্ছে? জমা হয়ে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। ছড়িয়ে যাচ্ছে মানে দুটো দিকেই যাচ্ছে। এই যে যেখানে মাঝে আমরা দেখতে পাচ্ছি যে ফাঁকা অংশ রয়েছে, এইখানেও সেল যেমন যাচ্ছে, নিচে একটা স্তর রয়েছে, এইখানেও কিন্তু সেল যাচ্ছে। তাহলে চারিদিকে কিন্তু সেলুলার মুভমেন্টস হচ্ছে এবং এই সেলুলার মুভমেন্টসের ফলে একটা প্রিমিটিভ স্ট্রিকও ফর্মেশন হচ্ছে। এবং পরবর্তীকালে যেটা হবে, পরবর্তীকালে বাইরের অংশ হবে ফিউচার একটোডার্ম বা বাইরের অংশ, যেখান থেকে সাধারণত আমরা দেখলাম একটু আগে যেখান থেকে এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন তৈরি হয়, বা এন্ডোডার্ম। এন্ডোডার্ম থেকে দেখলাম আমরা গাঁট তৈরি হয়, এর আগেই দেখলাম প্রিজাম্পটিভ এন্ডোডার্ম যেটা পরবর্তীকালে হবে, বা মেসোডার্ম। এখানে সেলুলার মুভমেন্টসের ফলে মাঝের যে সেলগুলো রয়েছে মাইগ্রেটিং সেলস, যে মেসোডার্ম, এই মেসোডার্ম তৈরি হবে যেখান থেকে সোমাইট তৈরি হবে বা ল্যাটারাল প্লেট মেসোডার্ম তৈরি হবে। তাহলে মেসোডার্ম থেকে বিভিন্ন রকমের অর্গান ফর্মেশন হবে। তাহলে এইখানে কিন্তু পরবর্তী ক্ষেত্রে ফিউচার একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। একটোডার্ম হচ্ছে বাইরের অংশে, মেসোডার্ম হচ্ছে মাঝের অংশ, এন্ডোডার্ম হচ্ছে ভেতরের অংশ। এই তিন ধরনের কিন্তু সাধারণত লেয়ার তৈরি হয়, যে লেয়ার থেকে কিন্তু বা তিন ধরনের স্থান তৈরি হয় যেখান থেকে কিন্তু পরবর্তীকালে অর্গান ফর্মেশন হয়। চিকের ক্ষেত্রে যে প্রিমিটিভ স্ট্রিক ফর্মেশন হচ্ছে, এখানে স্ট্রিক বা দণ্ডের মতো অংশ হচ্ছে, এই ফর্মেশনের মাধ্যমে কিন্তু সেলুলার মুভমেন্টটা হয়। ফ্রগের ক্ষেত্রে কিন্তু এরকম প্রিমিটিভ স্ট্রিক দেখা যায় না। এটা বার্ডের ক্ষেত্রেই প্রিমিটিভ স্ট্রিক ফর্মেশন বা চিকের ক্ষেত্রে কিন্তু প্রিমিটিভ স্ট্রিক ফর্মেশন দেখা যায়। গ্যাস্ট্রুলেশন ইন চিক এমব্রায়ো ক্যান বি ডিভাইডেড ইন টু ফেজেস। আমরা যদি আলোচনা করি, এটাকে বিভিন্নভাবে ভাগ করা যায়। বিভিন্নজন বিভিন্নভাবে ভাগ করে এই আলোচনাটা করে যে এটা তো একটা ডেভেলপমেন্টাল প্রসেস এবং ডেভেলপমেন্টাল প্রসেসকে বিভিন্ন ভিউ পয়েন্ট থেকে ভাগ করা যায়। আমরা এখানে দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে এন্ডোডার্ম ফর্মেশন, 2 নম্বর হচ্ছে প্রিমিটিভ স্ট্রিক ফর্মেশন অ্যান্ড মুভমেন্টস অফ মেসোডার্ম এলিমেন্ট। তাহলে এই অংশে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা এন্ডোডার্ম ফর্মেশন নিয়ে আলোচনা করব। এন্ডোডার্ম ফর্মেশন কি? এন্ডোডার্ম of hypoblast develop as a single layer of cells inside the blastocell. After the formation of endoderm, upper layer is called epiblast, and there is different theories to explain the formation of endoderm. তাহলে আমরা প্রথমে বুঝে নিই যে এন্ডোডার্মটা কিভাবে, কি জিনিস বা কিভাবে হচ্ছে। এর জন্য যে ছবিটা আগে দেখেছিলাম আবার সেই ছবিটা দেখাবো, এবং এই ছবিটা একটা রিপিটেড স্লাইড। ফর্মেশন অফ 2 লেয়ার্ড ব্লাস্টোডার্ম। আমরা প্রথমে দেখেছিলাম এটা হচ্ছে লেট ক্লিভেজ স্টেজের ব্লাস্টুলা একটা। এবার এখান থেকে আমাদের এন্ডোডার্মটা ফর্মেশন হওয়ার জন্য দুটো লেয়ার অফ সেলস হবে। দুটো লেয়ারস অফ সেলস কীভাবে হবে? পেছনে পস্টেরিয়ার মার্জিনাল জোন আছে, এখানে কিছু সেল আছে, এই সেলগুলো হচ্ছে স্পেসিফিক বা স্পেশালাইজড কিছু সেল। এই সেলগুলো কি করবে? এই সেলগুলো আস্তে আস্তে পস্টেরিয়ার অংশ থেকে সামনের দিকে এগিয়ে আসবে। এই অংশটা উপরে হচ্ছে ব্লাস্টোডার্ম, মানে পুরো ব্লাস্টোডার্ম, এই সেল লেয়ার অফ সেলসটা, এটা এরিয়া পেলুসিডা অংশে কিন্তু দেখা যাবে। এবার হাইপোব্লাস্ট সেলস যে সেলগুলো রয়েছে, দুটো যে লেয়ার হবে, একটা হচ্ছে এপিব্লাস্ট লেয়ার হবে, তার তলায় হাইপোব্লাস্ট লেয়ার হবে। যদি এই 3 নম্বরে আমরা দেখি, হাইপোব্লাস্ট সেলস মাইগ্রেট ফ্রম দ্য ডিপ সেলস অফ পস্টেরিয়ার রিজিয়ন। তাহলে যে হাইপোব্লাস্ট সেল হবে, এবং এই লেয়ারটাকেও বলা হয় হাইপোব্লাস্ট, এর শেষে দুটো লেয়ার হবে, একটা এপিব্লাস্ট একটা হাইপোব্লাস্ট। এর হাইপোব্লাস্ট লেয়ারটা তৈরি হওয়ার জন্য এই ওপরের যে সেলগুলো রয়েছে সেই সেলগুলো চুঁয়ে চুঁয়ে পড়ে, যাকে বলা হয় ডিল্যামিনেটিং বা ডিল্যামিনেশন। এটা একটা সেলুলার মুভমেন্টস, মরফোলজিক্যাল মুভমেন্ট যখন প্রথম অধ্যায়ে আমরা আলোচনা করেছিলাম তার মধ্যে কিন্তু এটা ছিল, তোমরা নোটেও পাবে, দেখবে আমি দিয়েছিলাম। তাহলে এই যে হাইপোব্লাস্ট সেল, এই হাইপোব্লাস্ট সেলগুলো ওপর থেকে কিছু সেল আছে চুঁয়ে চুঁয়ে পড়ে বা ডিল্যামিনেশন হয়,
এটাকে ডিল্যামিনেটিং মুভমেন্ট বলা হয়। ফ্রম এপিব্লাস্ট থেকে কিন্তু ওপরে পড়ছে, আর পশ্চেরিয়ার রিজিয়ন থেকে কিছু হাইপোব্লাস্ট সেলে এটা আস্তে আস্তে এগিয়ে চলে। তাহলে এইটা কোথায় পড়ছে? সাবজার্মিনাল স্পেসের মধ্যে। এই যে পড়ছে ওপর থেকে সাবজার্মিনাল স্পেসে, এবং পেছন থেকে কিছু সেল এগিয়ে আসছে এবং এগিয়ে এসে এদের সঙ্গে মিশে দেখো এখানে বেশি বেশি আছে সেলগুলো। তাহলে এদের সঙ্গে মিশে এখানে একটা লেয়ার কিন্তু ফরমেশন করছে, যে লেয়ারটার মুভমেন্টস কিন্তু পশ্চেরিয়ার রিজিয়ন থেকে সামনের দিকে যাচ্ছে। Posterior hypoblast cells migrate from the deep cells of posterior region. তাহলে posterior region থেকে সামনের দিকে যাচ্ছে, এবং যে সাবজার্মিনাল স্পেসটা ছিল সেই সাবজার্মিনাল স্পেসটা কিন্তু ব্লাস্টোসিল বলা হচ্ছে। তাহলে যদি ওপরের অংশটাকে ব্লাস্টোসিল বলছে, তাহলে নিচের অংশটা কি? নিচের অংশটাকে পরবর্তীকালে বলা হয় আর্কেন্টেরন। এখানে যদি আমরা দেখিস এই শেষ লাইনটা দেখো, দ্য আপার লেয়ার অফ দ্য এপিব্লাস্ট কন্টেনিং এক্টোডাম অ্যান্ড মেসোডাম। তাহলে ওপরের যে লেয়ারটা পরবর্তীকালে তৈরি করছে সেটা কি কি আছে? এক্টোডাম অ্যান্ড মেসোডাম। ওপরের লেয়ারটা থেকে এক্টোডাম আর মেসোডাম আছে। বিলো এপিব্লাস্ট হাইপোব্লাস্ট ইজ এক্স্যাক্টলি কম্পোজড অফ এন্ডোডাম সেলস। তাহলে হাইপোব্লাস্ট যে সেলগুলো রয়েছে এটা কিন্তু এন্ডোডাম তৈরি করে, তাহলে ফর্মেশন করছে এন্ডোডাম। তাহলে আমরা বলতে পারি যে এই যে হাইপোব্লাস্ট তৈরি হচ্ছে বা হাইপোব্লাস্ট সেল তৈরি হচ্ছে, এই হাইপোব্লাস্ট সেলটাই কিন্তু পরবর্তীকালে এন্ডোডাম ফর্মেশন করছে। তাহলে প্রাথমিকভাবে গ্যাস্ট্রুলেশন যখন শুরু হয়, যখন গ্যাস্ট্রুলেশন এই ব্লাস্টুলা থেকে গ্যাস্ট্রুলেশন তৈরি হবে, পস্টেরিয়ার সেল কিছুটা এগিয়ে আসবে, এই যে সেলুলার মুভমেন্টস হচ্ছে, ওপর থেকে ডিল্যামিনেশন হবে, ওপর থেকে সেল নিচে চুঁয়ে পড়ছে। তাহলে এই চুঁয়ে পড়া সেল এবং পস্টেরিয়ার রিজিয়ন থেকে সেলুলার মুভমেন্টস দুটো একসঙ্গে মিশে একটা লেয়ার অফ সেল তৈরি করবে, যাকে বলবে হাইপোব্লাস্ট, এবং এই হাইপোব্লাস্ট সেলই পরবর্তীকালে এন্ডোডাম তৈরি করবে, এবং এন্ডোডাম থেকে পরবর্তীকালে গাট এবং অন্যান্য রিজিয়ন ফর্ম করবে। সেই কারণে 1 নম্বর রিজিয়নে ফরমেশন অফ এন্ডোডাম, এই এন্ডোডাম ফরমেশনটা 1 নম্বরে রেখেছি। এবার এর পেছনে বিভিন্ন থিওরি আছে, এটা আমি প্রসেসটা আগে বলে দিলাম বা বুঝিয়ে দিলাম, কিন্তু এর পেছনে বিভিন্ন থিওরি আছে। এই থিওরিগুলো কি? ইনফিল্ট্রেশন থিওরি, or some cells from the posterior end of the blastodome which are loaded with yolk which fall into blastocell and migrate toward one behind another and endodome is formed. এটা পিটার বলেছিলেন 1923 খ্রিস্টাব্দে। তিনি বলেছিলেন যে পেছন থেকে কিছু সেল আসছে পস্টেরিয়র এন্ড থেকে, এবং সেইটা অ্যান্টেরিয়র পর্যন্ত যাচ্ছে, এবং এর ফলে কিন্তু একটা লেয়ার অফ সেল হাইপোব্লাস্ট তৈরি হচ্ছে, যেখান থেকে পরবর্তীকালে এন্ডোডাম তৈরি হচ্ছে। তো 2 নম্বর হচ্ছে ডিল্যামিনেটিং থিওরি। দ্য লোয়ার লেয়ার অফ ব্লাস্টোডাম উইল সেপারেট ফ্রম দ্য আপার লেয়ার বাই স্প্লিটিং অ্যান্ড লোয়ার লেয়ার ইজ কল্ড এন্ডোডাম। তাহলে এখানে কিন্তু ডিল্যামিনেটিং হচ্ছে, অর্থাৎ আলাদা হয়ে যাচ্ছে, স্প্লিট হয়ে যাচ্ছে, বা কিছুটা বলতে পারি আমরা আলাদা হচ্ছে বা চুঁয়ে পড়ছে, চুঁয়েও পড়তে পারে বলতে পারি, বা একদম লেয়ার একটা আলাদা হয়ে যাচ্ছে, আর একটা লেয়ার থেকে কিছু সেল নিয়ে দুটো লেয়ার সেপারেট হয়ে যাচ্ছে। তার ফলে কিন্তু এটাকে বলছে ডিল্যামিনেটিং থিওরি, যেটা স্পার্ট 1946 সালে, স্পারাট বলছে এটা 1946 সালে এই থিওরিটা বলা হয়। এরপরে একটা থিওরি আছে, সেটা হচ্ছে থিওরি অফ involution. According to the theory, the slit-like opening at the posterior side of blastodome form. Through the opening, the blastodome cells will roll into the primary blastocell. It form an endodome. 1909 সালে এটা পিটারসন বলেছিলেন। আর থিওরি অফ ইনভেজিনেশন কি বলছে? অ্যাকর্ডিং টু দিস থিওরি, posterior end of blastodome will invaginate in blastocell as a small pocket which becomes endodome. এটা জ্যাকবসন 1938 খ্রিস্টাব্দে বলছেন। তাহলে আমরা দেখতে পেলাম বিভিন্ন থিওরি আছে এই হাইপোব্লাস্ট তৈরি করার জন্য। এপিব্লাস্ট থেকে যে হাইপোব্লাস্ট তৈরি হচ্ছে জন্য বিভিন্ন থিওরি আছে। এখানে আমরা ইনভলিউশনের একটা ছোট্ট ছবি দিয়েছি। এই ছবিটা তোমাদের ফ্রগ যখন আলোচনা করেছিলাম তখন আরও ভালো করে বলে দিয়েছিলাম। ইনভ্যাজিনেশন আরেকবার বলে দিচ্ছি এখানে। ইনভ্যাজিনেশন তার মানে হচ্ছে এখানে একটা ইনভ্যাজিনেট করছে বা এখানে ইমপুশিং হচ্ছে বা এই পুশ হচ্ছে, এর ফলে এপিক্যাল অংশ হচ্ছে এবং নিচে ব্যাসাল অংশ হচ্ছে, এখানে গর্তের সৃষ্টি হচ্ছে, এটাকে বলছে ইনভ্যাজিনেশন। আর ইনভলিউশন কি? ইনভলিউশন মানে রোলিং ওভার, গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। তাহলে এই যে সেলগুলো আছে আস্তে আস্তে এটা কিন্তু গড়িয়ে গড়িয়ে সামনের দিকে এগিয়ে আসছে। তাহলে এইটা কিন্তু ইনভলিউশন হওয়ার ফলে এইখানে যে সেলগুলো রয়েছে, যে এই যে এখানে হালকা নীল রঙের সেলগুলো রয়েছে, এই সেলগুলো এখানে চাপ পড়ছে, এই চাপ ফেলার ফলে এগুলো রোলিং ওভার বা গড়িয়ে গড়িয়ে ভেতরের দিকে চলে যাচ্ছে, এই যে ভেতরের দিকে গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে। আর এখানে কি হচ্ছে? এখানে কিন্তু ইনপুশিং হওয়ার ফলে বা ইনওয়ার্ড
ইনওয়ার্ডে বা ভেতরের দিকে কিন্তু গর্ত হচ্ছে, এবং গর্ত বা একটা চাপ পড়ে একটা এপিক্যাল এবং ব্যাসাল অংশ তৈরি হচ্ছে, এবং এখানে একটা হোলের মতো অংশ তৈরি হচ্ছে। তাহলে ইনভ্যাজিনেশন এবং ইনভলিউশন এর ফলেও কিন্তু এই সেলের মুভমেন্টস হচ্ছে বলে অনেকে মনে করেন। আমরা একটা জেনারেলাইজ এখনও পর্যন্ত এস্টাবলিশ সেটা আমরা আলোচনা করলাম, যেটা পেছন থেকে সেলগুলো এগিয়ে আসছে এবং ওপর থেকে ডিল্যামিনেশন বা চুঁয়ে চুঁয়ে পড়ছে বা সেপারেটিং হচ্ছে বা স্প্লিটিং হচ্ছে সেলের, যেটাই বলো। কিন্তু এই যে মার্জিনাল সেলগুলো, এই পস্টেরিয়র মার্জিনাল সেলগুলো মুভমেন্টসের সামনের দিকে আসছে, এইটা সকলেই স্বীকার করেছেন, এবং ডিল্যামিনেশন হচ্ছে এটাও কিন্তু একটা এস্টাবলিশড ফ্যাক্ট। কিন্তু এই যে পস্টেরিয়র মার্জিনাল রিজিয়ন সামনের দিকে এগিয়ে আসছে, এই সেলুলার মুভমেন্টসটা সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ রয়েছেন। যেমন কেউ বলছে ইনভলিউশন হচ্ছে, অর্থাৎ এখান থেকে গড়িয়ে গড়িয়ে আসছে। কেউ বলছে এখানে চাপ পড়ছে বা ইমপুশিং হচ্ছে, তার ফলে ইনভ্যাজিনেশনের ফলে, বা এই যে এখানে গর্ত হচ্ছে এই ইনভ্যাজিনেশনের ফলে এটা এগিয়ে আসছে, এটাও হতে পারে। তাহলে কারণ যাই হোক না কেন, বা ইনফিল্ট্রেশন করছে, বা আস্তে আস্তে ইনফিল্ট্রেশন করছে মানে আস্তে আস্তে এখান থেকে সেল সাবজেনারেল স্পেসের মধ্যে বা পরবর্তীকালে যেটা ব্লাস্টোসিল তার মধ্যে প্রবেশ করে যাচ্ছে, ইনফিল্ট্রেট করছে। তাহলে পদ্ধতি যাই হোক না কেন, আমাদের থিওরি যাই হোক না কেন, মেন যেটা বক্তব্য সেটা হচ্ছে এপিব্লাস্ট থেকে হাইপোব্লাস্ট তৈরি হচ্ছে। এপিব্লাস্ট থেকে হাইপোব্লাস্ট সেল তৈরি হওয়ার জন্য এপিব্লাস্ট থেকে কিছু সেল হাইপোব্লাস্টের দিকে আসছে, এবং পস্টেরিয়র মার্জিনাল রিজিয়ন থেকে সেলুলার মুভমেন্টস হচ্ছে, এবং তার ফলে দুটো সেলের মুভমেন্টস মার্জ হচ্ছে। এই মার্জ হওয়ার ফলে কিন্তু আমাদের হাইপোব্লাস্টটা তৈরি হচ্ছে। এই হাইপোব্লাস্ট থেকে কিন্তু পরবর্তীকালে এন্ডোডার্ম তৈরি হবে। এবার এই যে এন্ডোডার্ম তৈরি হবে, আফটার দ্য ফর্মেশন অফ এন্ডোডার্ম দ্য ব্লাস্টোডার্ম ইজ কল্ড এক্টোডার্ম। তাহলে ওপরের আমাদের আগে একটাই স্তর ছিল, ব্লাস্টোডার্ম, এই যে ব্লাস্টোডার্ম। তাহলে এই ব্লাস্টোডার্মটা পরবর্তীকালে যেই দুটো স্তর হয়ে গেল, তখনই ওপরে বলবো আমরা এপিব্লাস্ট, আর নিচেরটাকে আমরা বলবো হাইপোব্লাস্ট। এপিব্লাস্ট আর হাইপোব্লাস্ট যখন দুটো সেপারেট হয়ে গেল, the cavity lying above the endoderm is called blastocele, the cavity lying below the endoderm is called archenteron. আবার আমরা দেখে নিই, তাহলে ক্যাভিটি লাইন, এখানে একটা ক্যাভিটি দেখতে পাচ্ছি অ্যাবাভ দ্য হাইপোব্লাস্ট। তাহলে এইটা যদি হাইপোব্লাস্ট হয় বা হাইপোব্লাস্ট ফর্মিং লেয়ার হয়, তাহলে এর ওপরের অংশটাকে আমরা বলছি ব্লাস্টোসিল, এবং ক্যাভিটি লাইন বিলো দ্য হাইপোব্লাস্ট, তাহলে এইখানে যে ক্যাভিটিটা দেখতে পাচ্ছি এই ক্যাভিটিটাকে আমরা বলছি আর্কেন্টেরন। তাহলে এটা হচ্ছে একটা লেয়ার অফ সেলস ফর্মেশন হলো, যাকে আমরা বলবো হাইপোব্লাস্ট, এবং সেখান থেকে পরবর্তীকালে এন্ডোডার্ম সেল তৈরি হবে। নেক্সট 2 নম্বর ধাপ বা পরের ধাপ, প্রিমিটিভ স্ট্রেক ফর্মেশন অ্যান্ড মুভমেন্ট অফ মেসোডার্মাল এলিমেন্ট। এটাকে আমরা ফার্দার দুটো ভাগে ভাগ করতে পারি। দুটো ভাগ এখানে আমরা লাইনটা পড়েই বুঝতে পারছি যে প্রিমিটিভ স্ট্রেক ফর্মেশন অ্যান্ড মুভমেন্টস অফ মেসোডার্মাল এলিমেন্টস। তাহলে প্রথমটা হচ্ছে ফর্মেশন অফ প্রিমিটিভ স্ট্রিক, এরপরে আমরা পরের অংশটা হচ্ছে আমরা আলোচনা করব যে মেসোডার্ম ফর্মেশনের বিভিন্ন অংশ কীভাবে তৈরি হচ্ছে। তাহলে প্রিমিটিভ স্ট্রিক, ফর্মেশন অফ প্রিমিটিভ স্ট্রিক at the posterior region of area pellucida in the mid dorsal line, primitive streak will appear as a thickened area. It starts 8 hours after incubation. তাহলে প্রথম ইনকিউবেশন পিরিয়ড যখন শুরু হয়, অর্থাৎ হ্যাচিংয়ের পর থেকে যখন ফার্টিলাইজেশন হলো এবং তারপর যখন ইনকিউবেশন পিরিয়ড হয়, তার 8 ঘন্টা পর থেকে কিন্তু প্রিমিটিভ স্ট্রিক ফর্মেশন শুরু হয়, অর্থাৎ গ্যাস্টুলেশন এখানে শুরু হয়ে গেছে। The thickening is become convergence of cells. Convergence of cell মানে একটা ছবি দেখিয়েছিলাম, আর একবার দেখিয়ে দিচ্ছি। কনভার্জেন্স মানে চারিদিক থেকে সেল ছুটে আসছে, নিয়ে একটা জায়গায় কিন্তু মিলিত হচ্ছে, অর্থাৎ একটা জায়গায় এসে পৌঁছাচ্ছে। এই সেলুলার মুভমেন্টসকে বলা হয় কনভার্জেন্স। তাহলে কনভার্জেন্স অফ সেল অফ ব্লাস্টোডার্মস টুয়ার্ড দ্য সেন্টার। তাহলে সেন্টারে এই প্রিমিটিভ স্ট্রিক দেখলাম যে সেন্টারে এসে আসছে। Unusually in the early stage of primitive streak is short and broad. It gradually extends in the middle blastoderm. At 18 to 19 hours of incubation, primitive streak is well developed. It is called definite primitive streak. Formationটা কি হয় একটু আলোচনা করি পরের এখান থেকেই।
প্রথম যখন প্রাথমিক অবস্থা থাকে তখন যখন প্রিমিটিভ স্টিক ফর্মেশন হয়, বাইরের অংশটা হচ্ছে এরিয়া পেলুসিডা, এরিয়া ওপাকা, মাঝের অংশ হচ্ছে এরিয়া পেলুসিডা, যেটা তুলনামূলকভাবে একটু স্বচ্ছ অংশ। এবার প্রাথমিকভাবে শর্ট এবং ব্রড, অর্থাৎ একটু মোটা এবং কিন্তু শর্ট, একটা আর্লি প্রিমিটিভ স্টিক ফর্মেশন শুরু হচ্ছে। এবার এই আর্লি প্রিমিটিভ স্টিক ফর্মেশন যখন শুরু হচ্ছে, এটা মিড প্রিমিটিভ স্টিকের পরে ধাপে। দেখো এখানে যদি আমরা দেখি ইনিশিয়েশন স্টিক, স্টেজ 2, তাহলে প্রত্যেকটা এই যে স্টেজগুলো আমরা দেখছি, এই স্টেজগুলো কিন্তু আওয়ার্স হিসাবে কিন্তু যত অ্যাডভান্স হচ্ছে, প্রিমিটিভ স্টিক কিন্তু তত ডেফিনিট হচ্ছে। এখানে প্রাথমিক প্রিমিটিভ স্টিক বা প্রাইমারি প্রিমিটিভ স্টিক, এখানে মিড প্রিমিটিভ স্টিক হচ্ছে, অর্থাৎ মাঝামাঝিভাবে বেড়েছে। এই পরবর্তীকালে প্রিমিটিভ স্টিকটা ডেফিনিট প্রিমিটিভ স্টিক হয়েছে বা ম্যাচিওর প্রিমিটিভ স্টিক হয়েছে, এবং এরপর কিন্তু তার শেষের দিকটা কিন্তু এই প্রিমিটিভ স্টিকটা কমে আসছে বা রিডাকশন হচ্ছে। তাহলে আমরা যখন এই প্রিমিটিভ স্টিক, একটা ম্যাচিওর প্রিমিটিভ স্টিক দেখছি, এই স্টিকের কিছু অংশ রয়েছে। একটা হচ্ছে প্রিমিটিভ গ্রুপ, 2 প্রিমিটিভ ফোল্ডস, এ হেনসেন্স নোড আর প্রিমিটিভ নব। এটা কিন্তু শর্ট কোশ্চেন হেনসেন্স নোড আসে। এ প্রিমিটিভ পিট আর এ প্রিমিটিভ প্লেট। এখানে একটা ছোট ছবি দিয়ে আমি বোঝাবার চেষ্টা করেছি। প্রথমে হচ্ছে প্রিমিটিভ গ্রুপ, একটা সাদা ভেতরে মাঝে অংশ আছে, গ্রুভের মতো অংশ বা ফোল্ডের মতো অংশ, গ্রুভের মতো অংশ বা খাঁজ আছে। এটা হচ্ছে প্রিমিটিভ গ্রুপ। এই যে সাদা মাঝে একটা আছে, একদম একটা খাঁজ আছে, যাকে বলা হয় এই প্রিমিটিভ যে স্ট্রিক আছে তার একটা খাঁজ আছে, তাকে বলছে এ ন্যারো ফারো অ্যালং দ্য মিডল লাইন অফ দ্য প্রিমিটিভ স্টিক। প্রিমিটিভ স্টিকের মাঝে একদম একটা খাঁজ রয়েছে, যাকে বলছে আমরা প্রিমিটিভ গ্রুপ। 2 প্রিমিটিভ ফোল্ড, যদি একটা খাঁজ থাকে মাঝে একদম, তার দুদিকে কিন্তু ফোল্ড থাকবে বা রিজ থাকবে। এই যে একটা, এদিকে একটা আর এদিকে একটা, যদি আমরা এটা দেখি, এই ঠিক এই পাশটায় একটা আর এই পাশটা একটা, দুদিকে একটা ফোল্ড থাকবে, যাকে আমরা রিজও বলছি, এখানে রিজ বলে দেখানো রয়েছে, বা প্রিমিটিভ ফোল্ড। থিক এজেস অফ প্রিমিটিভ গ্রুপ, তাহলে এই যে গ্রুপ বা একটা খাঁজ থাকবে, তার দুদিকে দুটো কিন্তু একটু থিক এজেস থাকবে, যাকে আমরা বলছি 2 প্রিমিটিভ ফোল্ডস। এ হেন্স অ্যান্ড নোড অর প্রিমিটিভ নব, তাহলে ওপরে থাকবে এই প্রিমিটিভ যে স্ট্রিক আছে তার ঠিক ওপরের অংশে, যেখানে প্রিমিটিভ স্ট্রিক ঠিক শেষ হচ্ছে, তার ওপরে একটু নবের মতো একটা অংশ রয়েছে, তাকে বলছে হেনসেন্স নোড, কারণ হেনসেন্স প্রথম দেখেছিলেন এটা। এবং প্রিমিটিভ নবের মতো অংশ আছে বা স্ফীত একটা অংশ আছে। এ প্রিমিটিভ পিথ, একটা ইন দ্য সেন্টার অফ দ্য নোড ইজ এ প্রিমিটিভ পিথ, এই নোডের অংশের ঠিক মাঝে একটা পিতের মতো অংশ রয়েছে, পিত আছে। আর একটা প্রিমিটিভ প্লেট, এই পুরো অংশটা কিন্তু একটা প্লেটের মতো অংশের ওপর থাকে, সেই জন্য একে বলছে প্রিমিটিভ প্লেট। দ্য প্রিমিটিভ স্টিক ইলংগেটস অ্যালং দিস এরিয়া পেলুসিডা। একটা জিনিস লক্ষ্য করে দেখো যে মাঝের যে ট্রান্সপারেন্ট রিজিয়ন আছে সেটা কিন্তু এরিয়া পেলুসিডা, যে অংশে পর্যন্তই কিন্তু প্রিমিটিভ স্ট্রিকটা বিস্তৃত হয়েছে তার বাইরে কিন্তু যায় না, অর্থাৎ চারিদিকে যে এরিয়া ওপাকা আছে, যেখানে ইয়ক আছে বেশিরভাগ ক্ষেত্রে নিচের দিকে, সেই অংশে কিন্তু এটা বিস্তৃত লাভ করতে পারেনি, কেবলমাত্র মাঝের অংশে এটা কিন্তু রেস্ট্রিক্টেড থেকেছে। As the primitive streak growing, the cells from the region will involute into the space between epiblast and hypoblast. আবার বলছি ইনভলিউশন, অর্থাৎ আমরা দেখেছি রোলিং ওভার যাকে বলছে। রোলিং ওভারের সেলসগুলো কোথায় আসছে? এপিব্লাস্ট অ্যান্ড হাইপোব্লাস্ট। তাহলে রিজিয়ন বিটুইন এপিব্লাস্ট অ্যান্ড হাইপোব্লাস্টের মধ্যে কিন্তু সেলগুলো চলে আসছে। তাহলে যখন কনভার্জেন্স হচ্ছে বা সেলুলার মুভমেন্টস হচ্ছে বা সেল এসে প্রথমে মাঝে এলো, মাঝে এসে কী হবে? মাঝে এসে তারা কিন্তু এপিব্লাস্ট এবং হাইপোব্লাস্টের মাঝে আসছে। এটা বুঝবার জন্য একটা ছবি দেখা যায়, আবার যে ছবিটা আগে দেখিয়েছি। এই যে কনভার্জেন্স হচ্ছে, সেলগুলো কী করছে? চারিদিক থেকে আসছে, এসে মাঝে আসছে। এই মাঝে আসছে মানে প্রিমিটিভ স্ট্রিকের মধ্যে আসছে, এটাকে বলছে কনভার্জেন্স। এসে সেন্টারে আসছে, এসে কি হচ্ছে? এসে কিন্তু তারা এই চারিদিকে যে এই অ্যারো চিহ্নটা দেওয়া রয়েছে, এই ওপরে হচ্ছে এপিব্লাস্ট, নিচে হচ্ছে হাইপোব্লাস্ট। তাহলে এই এপিব্লাস্ট আর হাইপোব্লাস্টের মধ্যে কিন্তু সেলুলার মুভমেন্টস হচ্ছে। এই সেলুলার মুভমেন্টস হচ্ছে, এই সেলুলার মুভমেন্টটা এর গড়িয়ে গড়িয়ে আসছে বা ইনভলিউট হয়ে আসছে, তাকে ইনভলিউশন বলছে এই সেলুলার মুভমেন্টসটাকে। তাহলে এটাকে বলছে কনভার্জেন্স, যারা এসে মিলিত হচ্ছে বা পৌঁছাচ্ছে মাঝে, এবং তারপর তারা ইনভলিউট করছে বা রোলিং ওভার করছে বা গড়িয়ে গড়িয়ে মাঝখানে চলে আসছে। কার মাঝে আসছে? উপরে আছে এপিব্লাস্ট, নিচে আছে হাইপোব্লাস্ট, এই দুটোর মাঝে কিন্তু এরা চলে আসছে। তাহলে দিস প্রসেস ইজ কল্ড ইমিগ্রেশন। ইমিগ্রেশন মানে প্রবেশ করা বা চলে আসা। তাহলে এই ইমিগ্রেশন হলো বা এরা পৌঁছে গেল দুটো সেলের মাঝখানে। ইন ইমিগ্রেটেড সেল, দ্য ইমিগ্রেটেড সেল উইল বিকাম প্রিকর্ডাল প্লেট, নোটোকর্ড অ্যান্ড মেসোডাম। তাহলে পরবর্তীকালে এখান থেকে কিন্তু আমরা নোটোকর্ড, মেসোডাম এগুলো দেখতে পাচ্ছি। আমরা আগেই আলোচনা করেছিলাম যে এপিব্লাস্ট
থেকে সাধারণত এই এপিব্লাস্ট বা হাইপোব্লাস্ট এগুলো পরবর্তীকালে কি তৈরি করবে, এর পরবর্তীকালে এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম এগুলো তৈরি করবে। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে সেলুলার মুভমেন্টসের ফলে কিন্তু পরবর্তীকালে এই ইমিগ্রেটেড যে সেলগুলো রয়েছে সেগুলো কিন্তু মেসোডার্ম তৈরি করছে। আর আমরা এন্ডোডার্ম কোথায় পাবো, যেখানে হাইপোব্লাস্ট আছে। তাহলে এক্টোডার্ম কোথায় পাবো, যেখানে এপিব্লাস্ট আছে। কারণ এপিব্লাস্ট থেকে এখানে মেসোডার্ম কিন্তু সেলুলার মুভমেন্টসের ফলে মাঝে চলে এলো। তাহলে ওপরের দিকে কিন্তু এপিব্লাস্টে থেকে পরবর্তীকালে এক্টোডার্ম হবে এবং হাইপোব্লাস্ট থেকে এন্ডোডার্ম হবে। যে ছবিটা আমরা আলোচনা করছিলাম যে এখানে প্রিমিটিভ স্টিক ফর্মেশন হচ্ছে, প্রিমিটিভ স্টিক ফর্মেশনের ফলে এটা প্রাথমিকভাবে হচ্ছে এবং এটা মিড রিজিয়নে হচ্ছে এবং এটা লেটার বা ম্যাচিওর স্টেজে হচ্ছে। ম্যাচিওর স্টেজে যখন আমরা দেখছি তখন দেখছি অনেকটাই বিস্তৃত হয়েছে এবং এরিয়া ওপাকা বাইরের অংশ, এরিয়া পেলুসিডা ভেতরের অংশ। এবং যদি আমরা প্রিমিটিভ স্টিকের একটা বিভিন্ন অংশগুলো দেখি তাহলে আমরা দেখতে পাবো যে প্রিমিটিভ নড আছে এখানে এবং হেনসেন্স নোড আছে এই ওপরের অংশটা, ওপরের অংশটাকে বলে হেনসেন্স নোড এবং তার ভেতরে আছে পিট, প্রিমিটিভ পিট। আর প্রিমিটিভ গ্রুভ আছে, এই যে গ্রুভের মতো বা ভেতরের অংশ সাদা অংশ এখানে ভালো করে দেখানো রয়েছে। প্রিমিটিভ ফোল্ড আছে, এইদিকে একটা ফোল্ড আর এইদিকে একটা ফোল্ড, দুটো অংশ দেখানো হয়েছে। তাহলে এই অংশগুলো কিন্তু প্রিমিটিভ স্ট্রিক ফর্মেশন হবে। প্রিমিটিভ স্ট্রিক যখন ফর্মেশন হবে, প্রিমিটিভ স্ট্রিক ফর্মেশনের ফলে সেলুলার মুভমেন্টস হবে। কী কী সেলুলার মুভমেন্টস হবে আর একবার মনে করে দিচ্ছি, কনভার্জেন্স হবে, চারিদিক থেকে সেল ছুটে আসবে, ইনভলিউশন হবে, সেলগুলো গড়িয়ে গড়িয়ে হাইপোব্লাস্ট আর এপিব্লাস্টের মাঝখানে আসবে এবং এর সঙ্গে কিছুটা ইনভেজিনেশনও হয় সব। এবং ডিলেমিনেশন কখন হবে, যখন এক্টোডার্ম ফর্মেশন হবে। তাহলে বিভিন্ন ধরনের সেলুলার মুভমেন্টসগুলো হবে এবং এই সেলুলার মুভমেন্টসগুলোর ফলে কিন্তু এরা আস্তে আস্তে ওরিয়েন্টেশনের দিকে যাচ্ছে। এটা হচ্ছে দ্বিতীয় যে ধাপ ছিল, যে প্রিমিটিভ স্ট্রিক ফর্মেশন অ্যান্ড মুভমেন্টস অফ মেসোডার্ম এলিমেন্ট, তার প্রথম অংশটা ফর্মেশন অফ প্রিমিটিভ স্ট্রিক। এবার এর দ্বিতীয় ধাপ হচ্ছে ফর্মেশন অফ মেসোডার্ম। এই ফর্মেশন অফ মেসোডার্ম ইজ ফর্ম অ্যাজ 2 লেয়ার্স। এটা কিন্তু দুটো লেয়ারের মাধ্যমে হয়। In front of the primitive stick an area without mesoderm is present, it is called proamnion. তার প্রাথমিকভাবে আমরা যখন এই অঞ্চলটা দেখছি, এই অঞ্চলটা কিন্তু প্রাথমিকভাবে কিন্তু এর সামনের অংশটাতে প্রথমের দিকে কিন্তু প্রোঅ্যামনিয়ন থাকে। এই প্রোঅ্যামনিয়নটা পরবর্তীকালে কিন্তু পরিবর্তিত হচ্ছে এবং পরিবর্তিত হয়ে এখানে দেখানো রয়েছে, দেখো হেড প্রসেস বা নোটোকর্ড তৈরি হচ্ছে। হেড প্রসেস বা নোটোকর্ড তৈরি হচ্ছে। এর আগে কি ছিল, এটা প্রোঅ্যামনিয়ন এরিয়া, এমব্রায়োনিক এরিয়া। তাহলে এই প্রোঅ্যামনিয়ন এরিয়া কিন্তু এই হেনসেন নোডের সামনেটা থাকে এবং এর থেকে একটু এগিয়েই কিন্তু হেড প্রসেস বা নোটোকর্ড কিন্তু প্রসেস শুরু হচ্ছে। তাহলে হেনসেন নোডের ঠিক আগেই থাকবে প্রোঅ্যামনিয়ন এরিয়া, এমব্রায়োনিক প্রোঅ্যামনিয়ন এরিয়া। এই প্রোঅ্যামনিয়ন এরিয়াটা এইখানটা, এই রিজিয়নটা হবে এবং এমব্রায়োনিক এরিয়া এই রিজিয়নটা হবে। প্রোঅ্যামনিয়নিক এরিয়া ঠিক যে অংশটায় থাকবে, অর্থাৎ এই রিজিয়নটা, এইখানে কিন্তু প্রথম হেড প্রসেসটা শুরু হতে থাকবে এবং এই প্রোঅ্যামনিয়ন এরিয়া at this place head will developed. After 48 hours of incubation of the proamnion, it is occupied by mesoderm. তাহলে প্রোঅ্যামনিয়ন এরিয়াটা পরবর্তীকালে কিন্তু মেসোডার্ম নিয়ে নেবে। The mesoderm is divided into dorsal and intermediate and lateral mesoderm. The notochordal cells arrange themselves to form the cylindrical rod-shaped notochordal process. It begins at Hensen's node. তাহলে এই যে নোটোকর্ডাল সেলগুলো রয়েছে, নোটোকর্ডাল প্রসেসগুলো, এইগুলো কিন্তু হেনসেন্স নোটের কাছে তৈরি হবে। এই হেনসেন্স নোট যেখানে আছে এইখানে কিন্তু নোটোকর্ডাল প্রসেস বা হেড প্রসেস তৈরি হবে। প্রথমে নোটোকর্ডাল প্রসেস আছে, এটা পরবর্তীকালে হেড প্রসেস তৈরি হবে বা নোটোকর্ড তৈরি হবে। The dorsal mesoderm is located on the either side of the notochord. It is divided into segments. They are called somites. সোমাইটস কোথায় হবে, এইখানে যদিও দেখানো হয় এই পাশটায় কিন্তু সোমাইট আস্তে আস্তে ডরসাল রিজিয়নে কিন্তু দুদিকটায় তৈরি হবে। এই ডরসাল রিজিয়নে সোমাইট যে তৈরি হবে, এই সোমাইটটা তো আস্তে আস্তে পিছিয়ে আসবে, নোটোকর্ডটা প্রিমিটিভ স্টিক আস্তে আস্তে পিছিয়ে আসবে এবং এখানে যদি হেড প্রসেস হয় এর পাশে প্রথম শুরু হবে সোমাইটটা এবং সোমাইটটা আস্তে 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 এক্সটেনশন হবে এবং প্রিমিটিভ স্টিক্সটা আস্তে আস্তে রিডাকশন হবে। পরে আমি ছবিতে দেখাচ্ছি। সোমাইট, the blastoderm develop into mid dorsal thickening area called primitive stick. তাহলে
এইটা জানার জন্য এই যে পরবর্তীকালে প্রসেসটা আছে এটার জন্য আমরা একটু নিউরিলেশন এবং গ্যাস্ট্রুলেশনের মিক্স আপ যে অংশটা রয়েছে সেই অংশটা আমরা একটু দেখতে হবে। নিউরিলেশন হচ্ছে গ্যাস্ট্রুলেশনের ঠিক পরের অংশ, যেখানে নিউরাল ফর্মেশনটা হচ্ছে, কিন্তু যেহেতু গ্যাস্ট্রুলেশন বা সেলুলার মুভমেন্টসের সময় এই মেসোরাম ফর্মেশনের মাধ্যমেই কিন্তু কিছুটা অংশ হয়ে যাচ্ছে নিউরিলেশনের, তাহলে গ্যাস্ট্রুলেশনের সময় কিন্তু নিউরিলেশনটা কিছুটা হলে শুরু হয়ে যাচ্ছে। সেই জন্য এটা একটা মিক্স আপ পদ্ধতি। আমরা এখানে দেখে নিই যে প্রিমিটিভ স্ট্রিক প্রথম যে ফর্মেশন হয়েছে, প্রিমিটিভ স্ট্রিক ফর্মেশনের সময় নিউরাল প্লেটটা ফর্ম হচ্ছে এবং নিউরাল ফোল্ড যে হচ্ছে, এই নিউরাল ফোল্ডটা কিন্তু হেনসেন নোডের ঠিক ওপরের দিকে ফর্মেশন হচ্ছে। তারপর কিন্তু সোমাইট ফর্মেশন হচ্ছে। এই সোমাইট ফর্মেশন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর হচ্ছে প্রথম যে সোমাইট ফর্মেশনটা হচ্ছে সেটা কিন্তু মোটামুটি ওই গ্যাস্ট্রুলেশনের শেষের দিকে ফর্মেশনটা হচ্ছে, এবং যত সোমাইট ফর্মেশন হবে আমরা দেখতে পাচ্ছি হেনসেন নোড এখানে আছে, প্রিমিটিভ পিট হেনসেন নোডের মাঝে আছে, এটা কিন্তু রিডাকশন হচ্ছে আস্তে আস্তে। যত প্রিমিটিভ স্ট্রিকটা রিডাকশন হচ্ছে তত কিন্তু নিউরাল টিউবটা ফর্মেশন হচ্ছে, নিউরাল টিউবের চারিপাশে কিন্তু সোমাইট ফর্মেশন হচ্ছে। আস্তে আস্তে প্রিমিটিভ স্ট্রিকটা রুডিমেন্টারি হয়ে যাচ্ছে এবং সামনের দিকে নিউরাল টিউব ফর্মেশন হচ্ছে এবং সোমাইট ফর্মেশনটা হচ্ছে। সেই জন্য আমি নিউরিলেশনের সঙ্গে গ্যাস্ট্রুলেশন যেখানে মিক্স আছে এই অংশটাও আমি তোমাদের বোঝাবার জন্য এই ছবিটা দিয়েছি, যে যখন আমরা মেসোডাম ফর্মেশন হচ্ছে, মেসোডাম ফর্মেশনের তার মানে হচ্ছে যে নিউরাল টিউবের ফর্মেশন হচ্ছে বা নিউরন ফর্মেশন হচ্ছে বা সোমাইট মেসোডাম ফর্মেশন করছে, বা ল্যাটারাল প্লেট মেসোডাম থেকে পরবর্তীকালে বিভিন্ন রকমের সেলুলার মুভমেন্টসের ফলে, রিঅ্যারেঞ্জমেন্টসের ফলে বিভিন্ন অর্গান ফর্মেশন হচ্ছে। এইখানে কিন্তু প্রিমিটিভ স্ট্রিকটা আস্তে আস্তে পিছিয়ে আসছে এবং সামনের দিক থেকে প্রথম নিউরাল টিউব ফর্মেশন হচ্ছে, নিউরাল টিউবের ফর্মেশনের পর সোমাইট ফর্মেশন হচ্ছে এবং হেনসেন নোড আস্তে আস্তে পিছিয়ে আসছে এবং রুডিমেন্টারির দিকে যাচ্ছে, এবং আলটিমেটলি যখন রুডিমেন্টারি হয়ে যাচ্ছে প্রিমিটিভ পিটটা বা প্রিমিটিভ স্ট্রিকটা, তখন কিন্তু সামনে নিউরিলেশন শুরু হয়ে গেছে এবং সোমাইট আশেপাশে ফর্মেশন হয়েছে, এবং এর ফলে কিন্তু সামনে নিউরাল প্লেট ফর্মেশন বা নোটোকট ফর্মেশন হয়েছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে হেড প্রসেসটা ফর্মেশন হয়েছে এবং হেড প্রসেস ফর্মেশনের ফলে আস্তে আস্তে এটা পিছিয়ে আসবে। পিছিয়ে আসার ফলে এই যে আমরা হেনসেন নোড দেখছি, হেনসেন নোডটাও পিছিয়ে আসবে এবং পরবর্তীকালে সেলুলার মুভমেন্টস হওয়ার ফলে গ্যাস্ট্রুলেশনটা কমপ্লিটের দিকে যাবে এবং নিউরিলেশনের দিকে যাবে। এবার আমরা সামারিতে চলে আসি, যে সামারিতে আমাদের কি হচ্ছে। টোটাল একটা সামারি যদি আমরা দেখি, প্রথমে 1 নম্বরে যদি আমরা দেখি, পস্টেরিয়ার এপিব্লাস্ট সেল চেঞ্জেস শেপ অ্যান্ড থিকেন ফর্মিং দ্য প্রিমিটিভ স্টিক। প্রথমে যে অ্যান্টেরিয়ার এবং পস্টেরিয়ার দিক আছে, নিচের দিকে ইয়কটা আছে এবং মাঝে এই নীল অংশটা হচ্ছে এমব্রায়ো, এমব্রায়ো শেষের দিকে প্রথমে প্রিমিটিভ স্টিক ফর্মেশনের জন্য সেলগুলো একসঙ্গে জমা হচ্ছে। এইটা ফ্ল্যাটেন ব্লাস্টোডার্মের যে ইয়ক অংশ, এই অংশটাকে কিছুটা ম্যাগনিফাই করে দেখানো হয়েছে। এবার এই সেলুলার মুভমেন্টসের ফলে সামনের দিকে এগোচ্ছে এবং প্রিমিটিভ স্ট্রিক ফর্মেশন করছে। সেল মাইগ্রেটস কনভার্জিং অ্যাট দ্য প্রিমিটিভ স্ট্রিক অ্যান্ড কজিং ইট টু ইলংগেট। দেখো এখানে একটা কথা দিয়েছে কনভার্জিং, কনভার্জিং মানে এখানে আসছে এবং মিশে যাচ্ছে এবং সামনের দিকে বাড়ছে। দ্য প্রিমিটিভ স্ট্রিক ন্যারোজ অ্যান্ড লেনদেন, তাহলে সরু হচ্ছে কিন্তু লম্বা হচ্ছে, চারিদিক থেকে সেল আসছে এবং প্রিমিটিভ স্ট্রিক তার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ফর্মেশন অফ প্রিমিটিভ স্ট্রিক, প্রিমিটিভ গ্রুপ, তাহলে এখানে ম্যাচিওর প্রিমিটিভ স্ট্রিক ফর্মেশন করে গেছে, যেখানে প্রিমিটিভ গ্রুপ আছে। সামনের দিকে দেখো একদম সামনে আছে হেনসেন্স নোড, তারপরেই থাকবে প্রিমিটিভ পিট, দুদিকে থাকবে প্রিমিটিভ ফোল্ড, মাঝে আছে প্রিমিটিভ গ্রুপ। তাহলে এইটা হচ্ছে একটা ম্যাচিওর প্রিমিটিভ স্ট্রিক। এবং পরবর্তীকালে যখন আমরা দেখব সেলস জেনারেটেড ইন দ্য হেনসেন্স নোড অ্যান্ড পাসেস ইনটু দ্য গ্যাস্ট্রুলা, মাইগ্রেট অ্যান্টেরিয়ারলি টু ফর্ম হেড স্ট্রাকচার অ্যান্ড নোটোকর্ড। তাহলে এই ওপরের অংশে যেখানটা আমরা দেখছি আবছা একটু, এই অংশে কিন্তু হেড প্রসেস এবং নোটোকর্ড তৈরি হওয়া শুরু হয়ে গেছে। তাহলে নোটোকর্ড এবং হেড প্রসেস এবং নোটোকর্ড তৈরি হওয়া মানে নিউরিলেশন কিন্তু শুরু হয়ে গেছে। এবং এখানে আমরা প্রিমিটিভ গ্রুপ এবং প্রিমিটিভ স্ট্রিকটাকে দেখছি আস্তে আস্তে রুডিমেন্টারি হতে থাকছে এবং হেনসেন্স নোডটাও আস্তে আস্তে পিছিয়ে আসছে। তাহলে গ্যাস্ট্রুলেশনের শেষের দিকে যত আসছে, নিউরিলেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে, নিউরিলেশন কিন্তু চালু হয়ে গেছে। তাহলে গ্যাস্ট্রুলেশন এবং নিউরিলেশন কিছুটা সময় একই সঙ্গে চলে, গ্যাস্ট্রুলেশন শেষের দিকে এবং নিউরিলেশন শুরুর দিকে। সেই জন্য আমি তোমাদের ওই ছবিটা, নিউরিলেশনের ছবিটা দেখেছি, যেখানে দেখা যাচ্ছে হেড প্রসেস এবং নোটোকর্ড তৈরি হচ্ছে এবং প্রিমিটিভ স্টিক যেখানে আস্তে আস্তে পিছিয়ে আসছে এবং পিছিয়ে এসে আস্তে আস্তে রুডিমেন্টারি হয়ে যাচ্ছে। আমরা যদি একটা ম্যাচিওর প্রিমিটিভ স্ট্রিক যখন ফর্মেশন হয়ে গেছে,
তখন যদি আমরা এটাকে বাইসেক্ট করি বা ডিসেক্ট করি বা ট্রান্সভার্সালি সেকশন করি এবং তার ফলে যেটা হচ্ছে এই ওপরের অংশটা আমরা দেখি, এই ওপরের অংশটা ট্রান্সভার্স সেকশন করার পরে যদি আমরা দেখি যে প্রিমিটিভ স্টিকটা কেমন ফরমেশন হচ্ছে, তাহলে আমরা দেখতে পাবো সারফেস সেলস মুভ টুয়ার্ড দ্য গ্রুভ অ্যান্ড ইনটু দ্য গ্যাস্টুলা। তাহলে সারফেস সেল এই আসছে এবং এসে এইভাবে চলে যাচ্ছে, তাহলে কনভার্জ হচ্ছে নি ইনভলিউট হচ্ছে। দুটো জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে আসছে সেলগুলো, তাহলে কনভার্জ হচ্ছে, কনভার্জিং সেল হচ্ছে, এটা একটা কনভার্জ হচ্ছে এবং এরপর কি হচ্ছে, চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে, এপিব্লাস্ট আর হাইপোব্লাস্টের মাঝে যাচ্ছে। তাহলে এপিব্লাস্ট কী হবে পরবর্তীকালে একটোডাম, হাইপোব্লাস্ট কী হবে এন্ডোডাম, মাঝে যে সেলগুলো সেলুলার মুভমেন্টস হচ্ছে সেগুলো হবে মেসোডাম। সেল মুভিং ওভার দ্য সাইড অফ প্রিমিটিভ গ্রুভ অ্যান্ড মেসোডাম ফর্ম মেসোডাম অ্যান্ড এন্ডোডাম। তাহলে এই যে সেলুলার মুভমেন্টসগুলো হচ্ছে, এই সেলুলার মুভমেন্টসের ফলে মেসোডার্মও যেমন হচ্ছে, এই হাইপোব্লাস্ট ফর্মেশনের ফলে কিন্তু এই এন্ডোডার্ম ফর্মেশনও হচ্ছে। হাইপোব্লাস্টটা পরবর্তীকালে কিন্তু এন্ডোডার্ম ফর্মেশনও করছে, পরবর্তীকালে পরিবর্তিত হয়ে এন্ডোডার্ম ফর্মেশনও করছে। আর ওপরে যে অংশটা রয়েছে এপিব্লাস্ট, সেটা পরবর্তীকালে এক্টোডার্মে পরিণত হয়ে যাবে। তাহলে এখানে কনভার্জেন্স হচ্ছে অর্থাৎ এসে মিশছে এবং রোলিং ওভার করছে অর্থাৎ ইনভলিউট করছে। তাহলে এই রকম অংশে যে সেলগুলো আসছে সেগুলো কিন্তু ছড়িয়ে যাচ্ছে, আবার সামনের দিকে যে সেলগুলো আসছে সেইটা রোলিং ওভার তো করছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং এগিয়ে যাওয়ার ফলে কিন্তু প্রিমিটিভ স্ট্রিকটা আস্তে আস্তে সামনের দিকে একটা নির্দিষ্ট এরিয়া পেলুসিডা অঞ্চল পর্যন্ত রেস্ট্রিক্টেড হয়ে কিন্তু লম্বা হচ্ছে। তাহলে এটা হচ্ছে ক্রস সেকশন থ্রু চিক এমব্রায়ো যদি আমরা করা হয়। আর দ্য হাইপোব্লাস্ট ইজ ডিসপ্লেসিং বাই সেপারেটিং এন্ডোডার্ম। তাহলে হাইপোব্লাস্ট ইজ ডিসপ্লেসড বাই স্প্রেডিং এন্ডোডার্ম। তাহলে হাইপোব্লাস্ট সেলগুলো আস্তে আস্তে এন্ডোডার্ম সেলে পরিণত হচ্ছে। তাহলে এইটা হচ্ছে টোটাল একটা আউটলাইন যে চিক এমব্রায়ো হচ্ছে। এটা আমরা লাইন ডায়াগ্রামের সামনে দেখানোর চেষ্টা করা হয়েছে, যেখানে সেলুলার মুভমেন্টস হচ্ছে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে এবং সেলুলার মুভমেন্টসের ফলে সামনের দিকে এগিয়ে আসছে। এবং একই ছবি দেখো, যে ছবিটা আগে আমরা দেখেছি, একই ধরনের মাইগ্রেটিং সেল, যেখানে আমরা দেখতে পাচ্ছি এপিব্লাস্ট এবং হাইপোব্লাস্ট, পরবর্তীকালে ফিউচার এন্ডোডার্ম হচ্ছে, এক্টোডার্ম হচ্ছে সরি, এপিব্লাস্টটা, মাঝের সেলগুলো মেসোডার্ম হচ্ছে এবং ভেতরের সেলগুলো পরবর্তীকালে এন্ডোডার্ম রিজিয়ন হচ্ছে। এবং এই ছবিটায় আমরা যদি দেখি, প্রথমে প্রিমিটিভ স্টিক ফর্মেশন হচ্ছে চারটে অংশে, ম্যাচিওর প্রিমিটিভ স্টিক ফর্মেশন হলো এবং প্রিমিটিভ স্টিক পরবর্তীকালে পিছিয়ে আসছে এবং হেড প্রসেসের সৃষ্টি হচ্ছে। এইখানে একটা হেড প্রসেস হয়েছে এবং পরবর্তীকালে সোমাইট মেসোডার্মও এই পাশে তৈরি হবে। এইটা হচ্ছে গ্যাস্ট্রুলেশনের শেষের ধাপ। আস্তে আস্তে যখন প্রিমিটিভ স্টিক রুডিমেন্টারি হতে থাকবে বা পিছিয়ে আসতে থাকবে, ওপরের দিকে কিন্তু নোটোকর্ড এবং হেড প্রসেস তৈরি হতে থাকবে, অর্থাৎ নিউরিলেশনের দিকে যাবে। এইটা আমাদের টোটাল চিক এমব্রায়ো। থ্যাংক ইউ।